চট্টগ্রাম বন্দরে তেজস্ক্রিয় পদার্থবাহী কন্টেইনার আটক, 2 সপ্তাহ ধরে নিরাপত্তা ঝুঁকিতে বন্দর ও আশেপাশের এলাকা। নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে রোহিঙ্গাদের ফেরত নেবে না মিয়ানমার। জাতিসংঘের সংকট তুলে ধরবেন তুর্কি প্রেসিডেন্ট, জানালেন ফার্স্ট লেডি। রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায় নিহত 7 জনেরই মৃত্যু বোমা বিস্ফোরণে সৃষ্ট আগুনে, ব্যাপক বিধ্বংসী 40টি বোমা উদ্ধার। সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের, 4 দিনেই শেষ চট্টগ্রাম টেস্ট। স্বাগতিকদের 7 উইকেটে হারালো অস্ট্রেলিয়া। দর্শক, আমন্ত্রণ নিউজ 24-এ শুনছিলেন সিলন টি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি নাজদিন নাসিরদোলা এবং ফারাবি হাফিজ। বিজলি কেবল সঠিক মানে কেবল ব্যবহার করুন যুগের পর যুগ বিজলি কেবল। আপনারা শিরোনামেই শুনছিলেন, তেজস্ক্রিয় পদার্থবাহী কন্টেইনারের বিষক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকিতে চট্টগ্রাম সমুদ্র বন্দর। শুল্ক বিভাগের মেগাপোর্ট ইনিশিয়েটিভ কর্মকর্তাদের হাতে। আটকের প্রায় 2 সপ্তাহেও এটি ধ্বংসের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। এবং এই কন্টেইনারে সিজিয়াম 137 নামের তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থ চীনে রপ্তানির চেষ্টা করে চট্টগ্রামের প্রতিষ্ঠান সিটাডেল গ্লোবাল কর্পোরেশন। এর তেজস্ক্রিয়তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় অ্যাটমিক এনার্জি সেন্টার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। উচ্চতর পরীক্ষা নিরীক্ষার জন্য তাই এর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে ইতোমধ্যেই। আর চট্টগ্রাম ঘুরে এসে ফারুক মেহেদের একটি অনুসন্ধানী রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহিদ। পারমাণবিক উপাদান বিশ্ববাজারে বাণিজ্য বিলিয়ন ডলারের, আর চোরাই বাজারে বাণিজ্যের হিসেব নিকেশ বেশ জটিল। অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় মদতে চলে পারমাণবিক নানা উপকরণ সংগ্রহের চেষ্টা। তাই সন্ত্রাস আর জঙ্গিবাদ উত্থানের সাথে সাথে সমুদ্র বন্দরে বিশেষ নিরাপত্তায় নজর দেওয়া হয়েছে আগের চেয়ে অনেক বেশি। সম্প্রতি বাংলাদেশে এমন এক তেজস্ক্রিয় পদার্থের সন্ধান মিলেছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে, সিজিয়াম 137। যে কোনো সন্ত্রাসী সংগঠনের কাছে এই সিজিয়াম এক অমূল্য সম্পদ। জিঙ্ক অক্সাইড জাতীয় পণ্য রপ্তানি ঘোষণার আড়ালে চীনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এই কন্টেইনারের প্রথম যাত্রা বিরতির কথা ছিল কলম্বো বন্দরে, কিন্তু বিধিবাম। চট্টগ্রাম বন্দরে কাস্টমসের মেগাপোর্ট ইনিশিয়েটিভের কর্মকর্তাদের হাতে ধরা পড়ে উচ্চমাত্রার তেজস্ক্রিয় এই কন্টেইনার। এরপর অ্যাটমিক এনার্জি সেন্টারের পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে এটি মানবদেহ, জীবন ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর তেজস্ক্রিয়তার বিকিরণ ছড়াচ্ছে চারপাশে। আমরা দেখেছি যে ওখানে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় রেডিওঅ্যাক্টিভিটি আছে, সিজিয়াম 137। এটা শুধুমাত্র কোনো নিউক্লিয়ার অ্যাক্টিভিটি, নিউক্লিয়ার টেস্ট বা যে কোনো ধরনের নিউক্লিয়ার অ্যাক্টিভিটি হলে এটা মাত্র ক্রিয়েট হয়। এটা একটা 40 ফুট দীর্ঘ কন্টেনার, আর যেহেতু রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স আছে সেটা আসলে ওই প্রোটেকশন প্লাস নমুনা সংগ্রহ করাটা একটু ঝুঁকিপূর্ণ। পরে আরেক দফা পরীক্ষায় এর বিকিরণের মাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি মেগাপোর্টের সংরক্ষিত এলাকায় নিয়ে যাওয়া হয়। তবে বন্দরের এমন একটি ব্যস্ততম স্থানে রাখা হয়েছে যার পাশ দিয়ে অবিরত মানুষ ও যানবাহন চলাচল করছে। এইখানে তেজস্ক্রিয়তা যে পাওয়া গেল এবং খুব খুব বিপদ সীমার অনেক উপর দিয়ে পাওয়া গেল, সেটা কিন্তু দুর্ভাগ্যজনক। তেজস্ক্রিয়তার বহু মাত্রায় বহু গুণে বেশি বিষ আর কি। সেই বিষাক্ত অবস্থাটা আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো, আমাদের দেহ ভেদ করে পার হতে পারবে এগুলো, কিন্তু আমরা কিছুই টের পাবো না। আমাদের সেলগুলোকে নষ্ট করবে, আমাদের কোষগুলোকে নষ্ট করবে, আমাদের নার্ভগুলোকে মানে সংকটাপন্ন করবে। এই মাত্রাতেই ঘটে থাকতে একটা ব্যাপক কিছু ঘটে গেছে এবং এই ক্ষতিটা আমাদের চট্টগ্রাম বন্দরকে, চট্টগ্রাম অঞ্চলকে বহন করতে হবে। এবং এই ধরনের ঘটনা আরও ঘটছে কিনা এই ব্যাপারে মানে সব মহলকে সতর্ক থাকতে হবে। জিঙ্ক অক্সাইড বাংলাদেশ রপ্তানি করে না, তাই বিষাক্ত তেজস্ক্রিয় সিজিয়াম রপ্তানির নামে বাংলাদেশে ভাবমূর্তি নষ্টের নতুন ষড়যন্ত্র বলে মনে করছেন অনেকে। কারা এই কাজটার সাথে যুক্ত? এটা কোনো স্যাবোটেজ কিনা, আমাদের বহির্বাণিজ্যকে শেষ করে দেওয়া কিনা, আমাদের বাইরে কোনো প্রশ্নবিদ্ধ করা কিনা আমাদেরকে, এবং এটা জনস্বাস্থ্য, জনপরিবেশ, জন উপস্থিতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের মৎস্য সম্পদ আছে, আমাদের প্রাণী সম্পদ আছে, আমাদের মানুষ আছে, ঘন জনবসতির দেশে আমরা বাস করি, সেখানে এই তেজস্ক্রিয়তাটা আমাদেরকে ক্ষতি করবে।
তৈরি পোশাক সহ আমদানি রপ্তানির মূল চালিকা শক্তি চট্টগ্রাম সমুদ্র বন্দর। ক্ষতিকর নিষিদ্ধ এমন তেজস্ক্রিয় পণ্য রপ্তানির চেষ্টা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন পোশাক রপ্তানিকারকরা। চট্টগ্রাম পোর্টকে কোনো একটা দুষ্ট চক্র, কোনো একটা আন্তর্জাতিক কোনো একটা দুষ্ট চক্র এটাকে একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে ইউজ করছে। এটা কিন্তু একটা মারাত্মক সিগন্যাল আমাদের জন্য। এটা বাংলাদেশের চট্টগ্রাম পোর্টের জন্য একটা বড় ধরনের একটা ঝুঁকি এই জন্যই সৃষ্টি করলো যে আন্তর্জাতিকভাবে আমরা আমাদের পোর্টটা একটা অরক্ষিত পোর্ট হিসেবে চিহ্নিত হবে। এই ব্যবসায়ী নেতার মতে ক্ষতিকর তেজস্ক্রিয় পণ্য রপ্তানির নামে যারা দেশের ক্ষতি করতে চায় তাদের খুঁজে বের করতে হবে। ক্ষতিকর তেজস্ক্রিয় পদার্থবাহী কন্টেইনারটি এখন পুরো বন্দরের জন্যই হুমকি স্বরূপ। সংশ্লিষ্টরা বলছেন এটি যথাসময়ে আটক করা না গেলে বিদেশে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হতো এবং রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ত। ফারুক মেহেদি, চ্যানেল 24, চট্টগ্রাম। শিরোনামে শুনছিলেন, নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নেবে না মিয়ানমার। এই তথ্য জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আর দেশটির স্টেট কাউন্সিলর সু চির দাবি, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে তার দেশ সঠিক পথে হাঁটছে। আর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন যে মিয়ানমার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। 2 সপ্তাহ ধরেই মিয়ানমারের রাখাইন রাজ্যে এমন বর্বরতা চললেও ওই এলাকায় ঢুকতে দেওয়া হয়নি আন্তর্জাতিক গণমাধ্যমকে। বৃহস্পতিবার প্রথমবারের মতো রাখাইনের আহলেল থানক্যাক গ্রামে প্রবেশের অনুমতি মেলে সাংবাদিকদের। বার্তা সংস্থা এপির ক্যামেরায় উঠে এসেছে জনশূন্য এক বিরান গ্রামের দৃশ্য। পুড়ে ছাই রোহিঙ্গাদের ঘরবাড়ি। পুলিশের দাবি, রোহিঙ্গা মুসলিমরাই নিজেদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে। 25 আগস্টের পর থেকে তারা ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে এই এলাকা ছেড়ে পালিয়েছে। এখন দোষ চাপাচ্ছে আমাদের ওপর। অবশ্য কারা এগুলো জ্বালিয়েছে আমরা তা দেখিনি, কারণ তখন সীমান্ত পাহারায় ছিলাম আমরা। প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে এরই মধ্যে বাংলাদেশে ঢুকেছে 2.25 লাখ রোহিঙ্গা। চলমান সংকট অব্যাহত থাকলে এই সংখ্যা 3 লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। প্রশ্ন উঠছে, পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেবে কিনা। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়ে দিয়েছেন, নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে পালিয়ে আসা কাউকে ফেরত নেওয়া হবে না। মিয়ানমারে ফেরত আসতে হলে পালিয়ে যাওয়াদের প্রমাণ করতে হবে তারা এখানকার নাগরিক ছিলেন। প্রমাণ করতে হবে তারা কতদিন ধরে এখানে বসবাস করছেন। সেটি করতে ব্যর্থ হলে তাদের ফেরত নেওয়া হবে না। তবে 1982 সালে নাগরিকত্ব আইন সংশোধনের যে সুপারিশ ছিল সে বিষয়ে সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট। রাখাইন রাজ্যে সামরিক শাসন জারি করার সিদ্ধান্ত এখনো হয়নি। বিদ্যমান ব্যবস্থায় সমস্যার সমাধান করবে সরকার। আর মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি ভারতীয় গণমাধ্যমকে জানান, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ করছে তার সরকার। রোহিঙ্গারা আমাদের নাগরিক না হলেও মিয়ানমারের সব বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। তাই আনান কমিশনের সুপারিশ ধীরে ধীরে বাস্তবায়ন করছে সরকার। এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেবে তার দেশ। রাখাইন রাজ্যে যা চলছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আশা করব পরিস্থিতি উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন অং সান সু চি। ব্রিটেনের পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য অর্থ সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গাদের উপর চলমান ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছেন ইরানের স্পিকার আলী লারিজানি। তিনি বলেছেন, রাখাইনে বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে বড় মানবিক সংকট চলছে। এছাড়া কুয়েতের সংসদ সদস্য আব্দুল্লাহ ফাহাদ বলেছেন, মিয়ানমারের সঙ্গে তার দেশের সম্পর্ক ছিন্ন করা উচিত। তুরস্কের উপপ্রধানমন্ত্রী হাকান কাভুসোগলু জানিয়েছেন, প্রেসিডেন্ট এরদোয়ান রোহিঙ্গা সমস্যা সমাধানে পথ খুঁজতে মুসলিম বিশ্বের নেতাদের সাথে কথা বলছেন। এরই মধ্যে তুরস্কের মানবিক সহায়তার প্রথম চালান রাখাইন রাজ্যে পৌঁছেছে। এদিকে হোয়াইট হাউস বলছে, মিয়ানমারের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। যদিও বিশ্বব্যাপী নিন্দার মধ্যেও মিয়ানমারের কাছে 100টি ট্যাঙ্ক এবং নৌকা সহ বিভিন্ন অস্ত্র বিক্রি করছে ইসরায়েল। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি জাতিসংঘ সাধারণ পরিষদে তুলে ধরবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুপুরে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে এই তথ্য জানান দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। এর আগে সকালে তিনি কক্সবাজার পৌঁছান, যেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AHM মাহমুদ আলী।
এরপর তিনি কুতুপালংয়ে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন, কথা বলেন পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে, তাদের দুর্দশার কথা শোনেন। এ সময় রোহিঙ্গাদের হাতে ত্রাণ তুলে দেন তিনি। তার সাথে ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। প্রাণ ভয়ে পালিয়ে এসে ডুবে মরছে রোহিঙ্গারা। রাখাইন থেকে বাংলাদেশে আসতে গিয়ে বঙ্গোপসাগর ও নাফ নদীতে নৌকা ডুবে এ পর্যন্ত মারা গেছেন অন্তত 85 রোহিঙ্গা, আর নিখোঁজের সংখ্যা অজানা। গত 2 সপ্তাহে সীমান্ত জুড়ে শরণার্থীদের যে ঢল দেখা যাচ্ছিল তা এখন ছড়িয়ে পড়েছে বঙ্গোপসাগরে। প্রতিদিন হাজারো রোহিঙ্গা সাগর পাড়ি দিচ্ছেন। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন জিএম মোস্তাফিজুল আলম, সাথে ছিলেন প্রতিনিধি নুপা আলম, ছবি তুলেছেন তুষার লস্কর। সমুদ্রের ঢেউয়ের সাথে প্রতিনিয়ত উপকূলে আসছেন রোহিঙ্গা শরণার্থীরা। তারা আসছেন মাছ ধরার নৌকা করে, যাদের অধিকাংশ নারী ও শিশু। তৃষ্ণার্ত ক্ষুধার্ত এই মানুষদের শরীর যেন আর চলে না, তবুও প্রাণে বাঁচায় মনের কোণে কিছুটা স্বস্তি আছে, কিন্তু ভবিষ্যৎটা অজানা। সহিংসতা থেকে বাঁচতে ভিটে ছেড়েছেন, 6-7 দিন পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন পাহাড় জঙ্গল। পালিয়ে থাকেন সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পূর্বে মিয়ানমারের সীতা পাহাড় এলাকায়। বাংলাদেশ থেকে মাছ ধরার নৌকা গিয়ে তাদের নিয়ে আসছে। পরিবার প্রতি ভাড়া কম বেশি 10,000 টাকা। সাগরে নৌকা ডুবে অনেকের মৃত্যু হচ্ছে। Mundu apangata mata ayara wachate racha light fine hodna handir bara mata nor gujata handir bara manche bara inni antu tuli loi 10-15 mura budare wachate racha ara gotta halande batar hane bari kodin wacha jedin edin hay asi de hedin halande anna hay patata halande। এভাবে প্রতিদিন কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থী এসে উঠছেন টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে শাপলাপুর উপকূলে। বিগত 4-5 দিনের মধ্যে প্রায় 60-70 হাজার রোহিঙ্গা বঙ্গোপসাগর দিয়ে আমাদের ইউনিয়নে প্রবেশ করেছে। ওনারা কোথাও কোনো নির্ধারিত স্থান নাই, রাস্তায়, মেরিন ড্রাইভে, এলজিডি রোডে বিভিন্ন জায়গায় আশেপাশে অবস্থান করতেছে। এদের দেখাশোনা করার জন্য কোনো ব্যবস্থা নাই। টাকা দিতে না পারায় কিছু পরিবারকে জিম্মি করে রেখেছে নৌকার মাঝি ও দালালরা। আসো দিনা পারি 10,000 মাইগে না আর 5 যোগ্য মানুষ আছে এ তার বঙ্গরি রায় দি আসো নয় এ তার ইকা নরমালি তাদি নথিনা নানতাম এ তার রায় দি। তাদের জীবনের অন্ধকার যেন শেষ হবার নয়। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, কক্সবাজার। মিয়ানমার সরকার যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে বাংলাদেশের সমস্যা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিমস্টেকের মহাপরিচালক সুমিত নাকান্ডালা এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেছেন যে এই ধরনের হামলা বাংলাদেশে কখনোই সমর্থন করে না। জাতিসংঘের হিসেবে সাম্প্রতিক সহিংসতায় প্রায় 1.25 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনিডোর মহাপরিচালক লি ইয়ং। এ সময় জনবহুল দেশের চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপ দিতে কৃষির উন্নয়নের উপরে গুরুত্ব আরোপ করেন লি ইয়ং। রোহিঙ্গাদের বিশাল জনস্রোত ধারণ করার ক্ষমতা বাংলাদেশের নেই, তারপর তাদের সাথে মাদক এবং অস্ত্র দেশে ঢুকে পড়ছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আজকে সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি দাবি করেছেন এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে এবং দুর্ঘটনার পরিমাণও কম ছিল। এই জনস্রোতের বিশাল বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই। নির্যাতিত মানুষের সঙ্গে মাদকের স্রোত আসছে কি এবং অস্ত্রের কোনো বিষয় যুক্ত হচ্ছে কিনা, এটা তো আমাদের জন্য আরো বেশি উদ্বেগের। কাজে আমাদের সরকারকে সবকিছু মাথায় নিয়ে আজকে একদিকে পুশিনের আমরা প্রতিবাদ করছি। এবার অন্য প্রসঙ্গে যাচ্ছি। রাজধানীর দারুস সালামে জঙ্গি আস্তানায় নিহত 7 জনেরই মৃত্যু হয়েছে
বোমা বিস্ফোরণে সৃষ্ট আগুনে। ময়নাতদন্তের পর একথা জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক। এদিকে আজকে ওই ভবনে তল্লাশি চালিয়ে অন্তত 40টি ব্যাপক বিধ্বংসী বোমা উদ্ধার করেছে র্যাব। বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক বলেছেন যে তাদের ধারণা যে এই জঙ্গিরা বড় ধরনের কোনো নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এবং দর্শক, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক এবং দারোয়ানকে আটক করা হয়েছে। এদিকে নিহতদের মধ্যে একজন কামাল জঙ্গি নন বলে দাবি করেছে তার পরিবার। উৎকণ্ঠা শুরু সোমবার রাত থেকে, এরই মধ্যে 3 দিন পার হয়েছে। মঙ্গলবার রাতে বিস্ফোরণে নিহত হয়েছে রাজধানী মিরপুরের দারুস-সালাম থানার সামনের 6তলা ভবনে অবস্থান করা 7 জন। র্যাব জানায় নিহতদের মধ্যে জঙ্গি আব্দুল্লাহ ছাড়াও তার 2 স্ত্রী, 2 সন্তান ও 2 কর্মচারী রয়েছে। আস্তানা থেকে উদ্ধার হওয়া 7 মরদেহের ময়নাতদন্তও শেষ হয়েছে। চিকিৎসক জানিয়েছে বোমা বিস্ফোরণে সৃষ্ট আগুনে 7 জনের মৃত্যু হয়েছে। র্যাবের দাবি আব্দুল্লাহ নতুন জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিত। এদিকে নিহত ওই 2 কর্মচারীর মধ্যে একজনের নাম কামাল বলে জানা গেছে। কামালের বাবার দাবি তার ছেলে জঙ্গি নয়। কবুতর কামড়ে করতো এই আব্দুল ছয় মাস বাবা কোনোদিন কাম করে না আমার বাবা এসে কাম জানে না। ভবনটি জঙ্গিমুক্ত হলেও এখনো শেষ হয়নি অভিযান। র্যাব বলছে জঙ্গিরা যে ফ্ল্যাটে থাকতেন এখনো সেখানে বিস্ফোরণ রয়েছে। অন্তত 20টিরও বেশি আছে রেফ্রিজারেটর, যাতে রাসায়নিক পদার্থ থাকতে পারে। ওইখানে একটি ফ্ল্যাট এখনো বাকি আছে যেখানে বড় ফ্রিজ আছে এবং আরো অনেকগুলি কার্টুন এখানে আছে। সেক্ষেত্রে আমরা অন্য যে 6 তলার যে আরেকটি পোরশন ছিল সেটা আমরা আজকে আপাতত শেষ করেছি। সেক্ষেত্রে ওইটা শেষ করার জন্য আরো সময়ের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা কালকে সকাল থেকে আবার আমাদের অভিযানটা শুরু করব। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও দারোয়ানকে আটকের পর গত এপ্রিলে সাভারের জঙ্গি ঘটনার মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন হিরণ খান। হিরণ, আজ অনেক বোমা এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে আমরা খবরে দেখছিলাম। সে বিষয়ে কি জেনেছেন আপনি? র্যাবের বক্তব্য কি? আরেকটি বিষয় হচ্ছে যে কামাল নামে একজনের কথা বলা হয়েছে যিনি নিহত হয়েছেন, যে তিনি জঙ্গি নন বলে তার পরিবার দাবি করেছে। এ বিষয়ে কি র্যাব কিছু বলেছে কিনা? দোলা, আপনি জানেন যে ইতিপূর্বে কিন্তু 10টি বড় ধরনের বোমা উদ্ধার করেছে র্যাব। র্যাবের মিডিয়া শাখার প্রধান মুফতি মাহমুদ খান আমাদেরকে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এবং এছাড়াও কেমিক্যাল জাতীয় যে বোমাগুলো আছে, সেই হ্যান্ড গ্রেনেড যেটাকে বলা যেতে পারে, এবং যেটা মুফতি মাহমুদ খান আমাদেরকে জানালেন যে বোতলে করে যে বোমাগুলো, সেই বোমাগুলো 30টি বোমা পেয়েছেন এই বাসার ভিতরে। এবং এখনো পর্যন্ত তিনি বারবার বলছিলেন যে সংবাদকর্মীদের, যে এখনো পর্যন্ত এই বাড়িটি আসলে রিস্ক মুক্ত নয়। কারণ হচ্ছে এখনো রিস্কি রয়েছে এই বাড়িটিতে। কারণ একটি ফ্ল্যাটের ভিতরে প্রায় 20টি রেফ্রিজারেটর রয়েছে, যেখানে র্যাব ধারণা করছে যে সেখানেও শক্তিশালী বোমা রয়েছে। এবং আরেকটি বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে এই বিপুল পরিমাণ বিস্ফোরক আসলে এখানে কিভাবে আসলো কিংবা কে মজুত করলো। তিনি আমাদেরকে যেটা জানালেন যে আব্দুল্লাহ তিনি ইলেকট্রনিক্স ডিভাইসের কাজ করতেন, এবং র্যাবের যেটা ধারণা যে ভিতরে আসলে এখানে বসেই আসলে সেই বোমাগুলো তৈরি করেছেন। এবং তার কাছ থেকে একটি বিল্ডিং এর নকশা পাওয়া গেছে, যে বিল্ডিং এর প্রতিটি জায়গায় ইন্ডিকেট করা, এবং যেটা থেকে ধারণা করা হচ্ছে বড় ধরনের নাশকতা করার জন্য আসলে এখানে আব্দুল্লাহ এই বোমাগুলো তৈরি করেছেন। আরেকটি বিষয় মুফতি মাহমুদ খান আমাদেরকে যেটা জানিয়েছেন যে তার সাথে যখন র্যাব যোগাযোগ করছিলেন তখন ভিতর থেকে একজন ডন নামে একজন ভাইয়ের নাম বলছিলেন আব্দুল্লাহ। তো সেই ভাইকে খুঁজছেন তারা, এবং তার আরো 5-6 জন সহযোগী আছে, তাদেরকে খুঁজছেন। দোলা, আপনি আরেকটি বিষয় জিজ্ঞেস করেছিলেন যে কামালের বিষয়টি। কামালের বাবা কিন্তু আমাদের এখানে এসেছিলেন, সংবাদ কর্মীদের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে তার ছেলে 6 মাস আগে এখানে এসেছে এবং আব্দুল্লাহর সাথে কাজ করতো, কিন্তু সে কিন্তু স্পষ্ট করে বলতে চেয়েছে তার ছেলে জঙ্গি না। তবে র্যাবের পক্ষ থেকে কিন্তু আমরা মুফতি মাহমুদ খানকে জিজ্ঞেস করেছিলাম যে কামালের বিষয়ে কিছু জানেন কিনা, কিন্তু তিনি স্পষ্ট কোনো তথ্য, সুনির্দিষ্ট কোনো তথ্য কিন্তু সংবাদকর্মীদের এখনো পর্যন্ত দিতে পারেননি। তিনি বলছেন ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরে আসলে জানতে পারবেন তার যে 2 সহকর্মী আছে তারা কারা, তাদের পরিচয় জানতে পারবেন। এই ছিল আসলে দোলা এখান থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হিরণ খান, এবং সেখান থেকে তিনি বিস্তারিত জানাচ্ছিলেন যে আসলে আজ দারুস সালামে কি হয়েছে।
টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজ জেতা হলো না বাংলাদেশের। 4 দিনেই শেষ চট্টগ্রাম টেস্ট। 2 ম্যাচ সিরিজের শেষটিতে অস্ট্রেলিয়ার কাছে 7 উইকেটে হার স্বাগতিক বাংলাদেশের। 1-1 সমতায় শেষ হলো সিরিজ। বাংলাদেশের দেয়া 86 রানের টার্গেট মাত্র 3 উইকেট হারিয়ে টপকে যায় অজিরা। প্রথম ইনিংসে হাতুড়ের শিশুদের 305 রানের জবাবে 377 তুলেছিল বাকি গ্রিনরা। তবে দ্বিতীয় ইনিংসে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ, অল আউট হয় 157 রানে। শেষ ম্যাচে 13 উইকেট নিয়ে ম্যাচ সেরা নাথান লায়ন 2 টেস্টে 22 উইকেট আর 2 সেঞ্চুরি করে যুগ্মভাবে সিরিজ সেরা নাথান লায়ন ও ডেভিড ওয়ার্নার। চট্টগ্রাম থেকে আশরিক রুদ্রের রিপোর্ট। ম্যাক্সওয়েলের উইনিং ছয়ে মিশে আছে আনন্দ, স্বস্তি, প্রতিহিংসা। বাঁচানো গেল বাংলাদেশের কাছে সিরিজ হারের লজ্জা। And Australia level this 2-match series 1 apiece. 86 রানের মামুলি টার্গেট, যা টপকাতে 93 বলে বেশি খেলতে হয়নি অজিদের। মাঝে ওয়ার্নার, স্মিথ আর রেনশর উইকেট আফসোস বাড়িয়েছে মাত্র। বাংলাদেশ ইনিংসে এক একটি উইকেটের পতন জন্ম দিয়েছে হাহাকারে, বিঁধেছে 16 কোটি ক্রিকেট প্রেমীর হৃদয়ে। সাগরিকার সবুজ গালিচায় ব্যর্থ, ক্লান্ত, পরাজিত সৈনিকের দল টিম বাংলাদেশ। ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দেয়া দ্বিতীয় ইনিংসে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পুরনো ধারা ফিরে এসেছিল এদিন। সৌম্য সরকার টানা চতুর্থ ইনিংসে ব্যর্থ। নিজের ব্যাটিং দুর্বলতার প্রমাণ দিয়ে কামিন্সকে উপহার দিয়েছে নিজের উইকেটটি। 65 রান সিরিজের সম্বল। অভিজ্ঞ তামিম ইকবালও এমন দিনে ভুল করলেন যখন তাকে বড্ড প্রয়োজন ছিল দলের। শুরু নাথান লায়নের আরও একটি ইনিংসের ধ্বংসযজ্ঞ। এরপর ফিরলেন ইমরুল, 1 ডাউনে নিজের অস্বস্তির প্রমাণ দিয়ে। 4 ইনিংসে তার স্কোর 21। একের পর এক উইকেট শিকারে 2 ম্যাচের টেস্ট সিরিজে অজি বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারী এখন লায়ন। টানা 3 ইনিংসে 5টির বেশি উইকেট নেওয়া এই অফ স্পিনারের দখলে বাংলাদেশের 22 উইকেট। লায়ন কাব্যে ভরপুর ম্যাচে রবীন্দ্র জাদেজাকে টপকে বছরের সর্বোচ্চ উইকেট এখন তার দখলে, আর তাতেই ব্যর্থ নাসির সাকিব। কেন মুমিনুল নামলেন 8 নম্বরে, সে প্রশ্নের উত্তরটাও অজানা। এর মাঝেই প্রতিরোধ গড়েছিলেন মুশফিক সাব্বির। প্রথম ইনিংসে 17 রানের পার্টনারশিপের পর এবার হাফ সেঞ্চুরি জুটি, কিন্তু লড়াই করার পুঁজি পেতে তা যথেষ্ট ছিল না। 4 দিনে শেষ চট্টগ্রাম টেস্ট, সঙ্গে শেষ অনেক অপেক্ষা আর উত্তেজনার এক সিরিজের, যেখানে হারেনি বাংলাদেশ, জেতেও নেই। সিরিজ জয় সেরা সুযোগটাই হারালো স্বাগতিকরা। এমন দিনের আক্ষেপ বয়ে নিয়ে চলতে হবে আরো অনেক দিন, সেটা নিশ্চিত। আশরিক রুদ্র, চ্যানেল 24, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম টেস্ট নিয়ে কথা বলেছেন 2 দলের অধিনায়ক। পরিপক্কতার টেকনিক্যাল কিছু ঘাটতির কারণে এ টেস্টের সুযোগ হাতছাড়া হয়েছে বলে মনে করেন মুশফিকুর রহিম। তবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ শক্তিশালী হচ্ছে, যা ধরে রাখা বড় চ্যালেঞ্জ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। আর নাথান লায়নের প্রশংসা করেছেন 2 দলের অধিনায়কই। সিরিজ ড্র করতে পারায় স্বস্তিতে স্টিভেন স্মিথ। টেস্টে বাংলাদেশের উন্নতি দৃশ্যমান বলেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। অবশ্যই এটা একটা ম্যাচুরিটিরও আমাদের প্রবলেম আছে এবং আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেম স্বাভাবিক, কারণ আপনি যদি টেকনিক্যালি যখন আপনার একটু কোনো খুব থাকবে তখন আপনার মেন্টালি একটু উইক হয়ে যাবে, তখন কিন্তু আপনার ডিফেন্স হয়তো কনফিডেন্স থাকবে না। লাস্ট 2-2.5 বছর আমাদের টেস্ট ক্রিকেট আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে, বাট এখন আমাদের আরেকটি স্টেপ একটু আগাতে হবে। হয়তো আমরা জয় সবসময় না পেলেও অ্যাটলিস্ট আমরা কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারি, সেই টার্গেটটা আমাদের নিতে হবে। No, I'm really proud of him. I think he's come a long way. উপমহাদেশীয় উইকেটে লায়ন যা করে দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। ব্যাট হাতে ওয়ার্নারও জয়ে ভূমিকা রেখেছে। দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। তবে এটা মানতেই হবে, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে বেশ উন্নতি করেছে। এটা বিরতি নিচ্ছি, এবার ফিরে এসে আরো দেখবেন। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ফের কয়েকটি তেল ভিত্তিক কেন্দ্রের অনুমোদন। পুরনো কেন্দ্র মেরামতেই কাজ চলত বলছেন বিশেষজ্ঞরা। আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। বাংলাদেশের প্রচলিত আইন কানুন আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সকালে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে
তিনি এই আহ্বান জানান, বলেন বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই তিনি দেশের প্রধান বিচারপতি হয়েছেন। সরকারকে বলবো যে আমাদের আইন আধুনিকায়ন করার জন্য সিভিল প্রসিডিউর কোড, ক্রিমিনাল প্রসিডিউর কোড, এই সিস্টেমগুলো এভিডেন্সে এইগুলাকে যুগোপযোগী করার জন্য এটা করতে হবে। রোহিঙ্গা ইস্যুতে মানবতার পক্ষে অবস্থান না নিয়ে সরকার সুবিধাবাদীদের পক্ষ নিয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে বাধ্য করতে সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফখরুল। যে মানবতার প্রশ্নে সকল বিশ্বের এক হওয়া উচিত, মিয়ানমারকে বাধ্য করা উচিত তাদের হত্যাযজ্ঞ বন্ধ করা এবং এই মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেইখানে আমাদের সরকার খুব সুবিধাবাদী ভূমিকা পালন করছে। আমাদের কথা খুব স্পষ্ট, আমরা রোহিঙ্গা ইস্যুর সমাধানে চাই এবং মিয়ানমারকে বাধ্য করতে হবে তাদের রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এদিকে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজকে বেলা 11:30টায় খুলনা শিববাড়ি মোড়ে সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ 8টি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় রোহিঙ্গাদের উপরে নির্যাতন বন্ধ এবং তাদেরকে দেশে ফিরিয়ে নেয়ার দাবি জানান বক্তারা। একই দাবিতে মানববন্ধন হয়েছে বরিশালেও। পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। এছাড়া বগুড়া, জয়পুরহাট, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়েছে। খুলনায় শাহজালাল নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর 2 চোখ তুলে নেয়ার ঘটনায় মামলা হয়েছে। দুপুরে খালিশপুর থানার ওসি নাসিম খান সহ 13 জনকে আসামি করে আদালতে মামলাটি করেন ভুক্তভোগীর মা। বাদী পক্ষের আইনজীবী জানান যে আদালত মামলাটি গ্রহণ করে আগামী 17 সেপ্টেম্বর শুনানির দিন ঠিক করেছেন। মামলার বিবরণে বলা হয়, গত 18 জুলাই রাতে শাহজালালকে থানায় ডেকে নিয়ে যান পুলিশ। এরপর পরিবারের কাছ থেকে 1.5 লাখ টাকা চাওয়া হয়, কিন্তু টাকা না দেয়ায় শাহজালালের 2 চোখ তুলে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। পরে তাকে মিথ্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। আবারও কি উচ্চ মূল্যের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বাংলাদেশে? গ্রীষ্ম মৌসুম সামনে রেখে প্রায় 1800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতিমধ্যেই। আর এই জন্য বিনা দরপত্রে দ্রুত জ্বালানি সরবরাহ আইনে কাজ পেয়েছে 12টি কোম্পানি। এর অবশ্য একটি ব্যাখ্যা দিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন যে কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র সময় মতো উৎপাদনে না আসার কারণেই আবারও তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বসানোর অনুমতি দেওয়া হয়েছে। যদিও একজন বিশেষজ্ঞ মনে করছেন যে পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলো মেরামত করেই এই চাহিদা মেটানো সম্ভব ছিল। আরিফুল সাজ্জাদের প্রতিবেদন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংকট মোকাবেলায় দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বসানোর সিদ্ধান্ত নেয়, যার বেশিরভাগই তেল ভিত্তিক ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র। 2012-13 অর্থ বছরে এসব কেন্দ্র চালু হওয়ার পর বেশ অগ্রগতি হয় বিদ্যুৎ উৎপাদনে। তবে উচ্চ মূল্যের কারণে এসব কেন্দ্র নিয়ে সমালোচনা ছিল শুরু থেকেই। সরকারি পরিকল্পনায় 2015তেই এগুলো বন্ধ হওয়ার কথা থাকলেও কয়েক দফা বাড়ানো হয়েছে মেয়াদ। এবার নতুন করে অনুমোদন দেয়া হলো একই ধরনের আরো কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র। অবশ্য এসব কেন্দ্রকে রেন্টাল বলতে নারাজ সরকার। আমরা অ্যাকচুয়ালি এখন আর রেন্টাল বলতেছি না, রেন্টালের জায়গাটা শেষ হয়ে গেছে, কারণ এগুলো আমরা কন্টিনিউ করতেছি। তো আমরা শর্ট টার্ম আইপিপি বলতেছি। আইপিপির শর্ত, বাট টার্মটা শর্ট, সময়টা অল্প জন্য। আগামী মার্চের মধ্যে এসব কেন্দ্র থেকে 1700 মেগাওয়াট বিদ্যুৎ চায় সরকার। তাদের পরিকল্পনায় বড় কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র এ সময়ে উৎপাদনে আসার কথা ছিল, কিন্তু রামপাল কিংবা মহেশখালী থেকে বিদ্যুৎ পেতে আরো সময় লাগবে 5 থেকে 6 বছর। আমরা 1700 দিয়েছি। এখন যদি আমার বড় পাওয়ার প্ল্যান্ট আসে, আরো 10,000 মেগাওয়াট যদি আমি দিতে পারি, ফিডিং করতে পারি, বড় প্ল্যান্ট এলএনজি দিলাম বা যেটাই দিলাম, এটার মেয়াদ আছে 5 বছর। 5 বছর পর তো এগুলি অফ হয়ে যাবে, আগেরগুলি অফ হয়ে গেল, তো ওখানে কিন্তু আবার একটা গ্যাপ হয়ে যাবে, 5000 মেগাওয়াট গ্যাপ। ওই গ্যাপটাকে তো আমাকে পূরণ করতে হবে। আবার এই বিশেষজ্ঞের মতে পুরনো সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো সংস্কার করলেই
একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব ছিল। পিডিবি কিছু স্টাডি করেছে, তাতে 2-1000 মেগাওয়াট ইজিলি যে কোনো মানে 2-1 বছরের ব্যবধানে বাড়ানো যায়। তারপরে আপনি বললাম যে সিম্পল সাইকেল থেকে কম্বাইন সাইকেল করা, প্ল্যান্ট রিপ্লেসমেন্ট করে দেওয়া, আপনি 20-25% ক্যাপাসিটি এমনি বিদ্যুৎ এই ফুয়েল থেকেই বাড়ানো সম্ভব। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আরও 1000 মেগাওয়াট তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বসানো নিয়ে ব্যবসায়ীদের সাথে দর কষাকষি শুরু করবে সরকার। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরও একটা ছোট্ট বিরতির। ফিরে আসার পর দেখবেন টাঙ্গাইলে ক্ষুদিরামপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে 8 জন নিহত। মধুপুরে মোটরসাইকেলে রেস করতে গিয়ে 2 বন্ধুর মৃত্যু। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম। আপনারা দেখছেন নিউজ 24। টাঙ্গাইলে মাইক্রোবাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 9 জনের, আহত হয়েছেন সেখানে 4 জন। পুলিশ বলছে দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুর এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সাথে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের 4 যাত্রী মারা যান। আশঙ্কাজনক অবস্থায় 6 জনকে হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও 5 জন। নিহতদের পরিচয় এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আর এছাড়া টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলে রেস করতে গিয়ে 2 বন্ধুর মৃত্যু হয়েছে। বাসটা এইভাবে আসার সময় মেরা দিছে এইভাবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা আইসা দেখি যে একটা শিশু বাচ্চা 2টা বের করা হয়েছে, আর একটা মহিলা বের করার সাথে সাথে হাসপাতালে বানানো হয়েছে। সে দুনো সাইডে তো রোড কাটা, আপনারা জানেন যেখানে ঢাকা এবং টাঙ্গাইল হাইওয়ের কাজ চলছে, দুনো সাইডে রোড কাটা, হয়তোবা ওভারটেকিং করতে গিয়ে হয়তোবা এরকম কোনো ঘটনা ঘটতে পারে বলে আমার ধারণা। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। দুপুরে সদর উপজেলার বাখৈল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় যে কাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান কেরামতুল্লাহ ও সাবেক চেয়ারম্যান বখতিয়ার রহমানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে দুপুরে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নিহত হন বিল্লাল হোসেন ও এনামুল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শক, গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সামাল দিতে পারবো না, কিন্তু আমরা সেগুলি সামাল দিতে সক্ষম হয়েছি। এবং এই বন্যার সাথে সাথে ঈদ এসেছিল, আপনারা জানেন। কাজে সেই ঈদের সময়ও এবার সকলে যে বাড়ি যাবে আসবে তার জন্য সুব্যবস্থা করা হয়েছে। আমরা সেভাবে যে কোনো অবস্থা আর এরই পাশে আমরা ব্যবস্থা নিতে পারি, সেটা আমরা প্রমাণ করেছি। সেই সাথে সাথে আমাদের যে একটা যে জঙ্গিবাদ আজকে সারা বিশ্বব্যাপী একটা সমস্যা, আর এই সমস্যাটা শুধু আমাদের দেশেই না, কিন্তু আমরা আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ বাহিনী, র্যাব, পুলিশ থেকে শুরু করে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অত্যন্ত সজাগ আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো দুর্ঘটনা ঘটাবার প্রস্তুতি যখনই ইচ্ছে তখনই আমরা খবর পেয়ে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নিতে সক্ষম হচ্ছি দেখে আজকে আমরা দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা দিতে পারছি। একদিকে যেমন অর্থনৈতিক উন্নয়নের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, পাশাপাশি আমাদের গ্রামের মানুষ একবারে তৃণমূল পর্যায়ের মানুষের আর্থসামাজিক উন্নতি হচ্ছে। বন্যা এটা আমাদের একটা প্রাকৃতিক দুর্যোগ, আমাদের দেশে আসবে, এটা হবে, এর সঙ্গে আমাদের বসবাস করতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে এর ফলে আমাদের দেশের মানুষের জানমালের ক্ষতি না হয়। এবং সেটা আমি মনে করি যে আওয়ামী লীগ এই ব্যাপারে যথেষ্ট পারদর্শিতা দেখাতে পেরেছে। সবসময় আমরা সরকার থেকে বিরোধী দলে থাকি, যখনই কোনো দুর্যোগ এসেছে আমাদের পার্টি সবার আগে দুর্গত মানুষের সেবায় এগিয়ে গেছে। আর এখন তো আমরা সরকারে আছি, আমাদের সে সুবিধাও আছে যে মানুষকে সাহায্য করা আমরা করে যাচ্ছি। ইদানিং আমাদের আরেকটা সমস্যা দেখা দিয়েছে যে মিয়ানমারে যে ঘটনা ঘটছে সেখানে অনেক রিফিউজি আসছে। একটা দিকে যে রিফিউজি মানে সে 78 সাল থেকে এই অঞ্চলে রিফিউজি ঢুকছে,
এবং আমাদের রেজিস্টার যা আছে আনরেজিস্টার তার থেকে বেশি। আবার মিয়ানমার একটা ঘটনা ঘটে, সেখান থেকে লোক চলে আসে। সব থেকে মানবেতর অবস্থাটা হচ্ছে যে শিশু নারীরা যেভাবে কষ্ট হচ্ছে, নৌকা ডুবিতে শিশুরা মারা গেছে, নারী মারা গেছে, এটা সত্যি খুব কষ্টকর, এগুলি সহ্য করা যায় না। কারণ আমরাও দেখেছি যে এই যে ঘটনাগুলো এভাবে ঘটে যাচ্ছে আর এভাবে মানুষ আজকে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের আশায় আসছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করতে, কিন্তু আমরা সেই সাথে সাথে মিয়ানমার সরকারের উপরে চাপ দিচ্ছি যে তারা তাদের দেশের মানুষ যারা আমাদের দেশে আছে তাদেরকে যেন তারা ফিরিয়ে নিয়ে যায়। সেটাই আমরা চাই, যে এরা তাদেরই দেশের নাগরিক। তারা আজকে কেন অন্য দেশে রিফিউজি হয়ে থাকবে? কোনো দেশের মানুষ যদি আরেক দেশে রিফিউজি হয়ে থাকে তো সেই দেশের জন্য এটা সম্মানজনক না। এটা মিয়ানমারকে উপলব্ধি করতে হবে। সেই জন্য তাদের মানুষ যারা আমাদের দেশে চলে এসে আজকে আশ্রয় চাচ্ছে তাদেরকে তাদের নিরাপত্তা দেওয়া উচিত, ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দেওয়া উচিত বলেই আমরা মনে করি। দর্শক, গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি সেটি সম্প্রচার করেছি। চট্টগ্রামে তরল কোকে নাটকের ঘটনায় দায়ের করা চোরাচালান মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সকালে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ নির্দেশ দেন। এতে একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে মামলাটি তদন্তের জন্য র্যাবকে দায়িত্ব দেওয়া হয়। মামলাটিতে ৮ জনকে অভিযুক্ত করে গত ১৩ মে চার্জশিট দেয় নগর গোয়েন্দা পুলিশ, কিন্তু রাষ্ট্রপক্ষের অভিযোগ এতে প্রধান সন্দেহভাজন নূর মোহাম্মদকে আসামি করা হয়নি, তাই অধিকতর তদন্ত দরকার। পুনর্বাসনের ব্যবস্থা না হলেও আশ্রয় কেন্দ্র ছাড়তে হচ্ছে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারকে। আজকের মধ্যে তাদেরকে নিজ নিজ এলাকায় ফিরে যেতে বলেছে জেলা প্রশাসন। এজন্য তাদেরকে কিছু ত্রাণও দেওয়া হয়েছে, তবে সামান্য এই ত্রাণ দিয়ে কিভাবে তারা মাথা গোঁজার ঠাঁই করে নেবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রতিনিধিরা। এরকম অনিশ্চয়তার মধ্যে আশ্রয় কেন্দ্র ছাড়তে বলায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসে রাঙামাটিতে ১২০ জনের প্রাণহানি ছাড়াও গৃহহীন হয়ে পড়ে প্রায় ৩,০০০ মানুষ, যাদের ঠাঁই হয় আশ্রয় কেন্দ্রে। তাদের কেউ কেউ পরে এলাকায় ফিরে গেলেও রয়ে যায় ৩৫০ পরিবার। কথা ছিল পুনর্বাসনের আগ পর্যন্ত প্রশাসনের তত্ত্বাবধানে আশ্রয় কেন্দ্রেই থাকবে ক্ষতিগ্রস্তরা। তবে সেই ব্যবস্থা না হলেও এখন তাদের ছাড়তে হচ্ছে আশ্রয় কেন্দ্র। সামান্য কিছু টাকা ও ঢেউটিন দিয়ে তাদের নিজ নিজ ভিটে মাটিতে ফিরে যেতে বলেছে প্রশাসন। ফলে ক্ষুব্ধ এসব মানুষ। 2 বেন টিন ৬,০০০ টাকা দিলে এদিকে কি আমরা মানুষ পাইতাম না, ঘর তুলতাম না, পোলাপান বাসার তো কোনো আশ্রয় নাই। এই টিনগুলো নিয়ে কোথায় রাখবো, কোথায় যায় দাঁড়াবো? আমাদের পায়ের নিচে তো মাটি নেই। এগুলো না দিয়ে আমাদের যদি পুনর্বাসন দেয় আমাদের মনে হয় সবচেয়ে ভালো হবে। তবে যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে তা দিয়ে ক্ষতিগ্রস্তরা আদৌ ঘর বানাতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রতিনিধিরা। অনেকে দাবি করতেছে হয়তো আমার 15 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, 20 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, আমার 7 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এখন বিষয়টা আপনি চিন্তা করে দেখেন, 4 লক্ষ টাকা ক্ষতি হওয়ার পরে যদি আপনি দুই বাটি টিন পান বা 2000 টাকা পান, তাহলে আপনার সাফিসিয়েন্ট কিনা আপনি নিজে চিন্তা করে দেখেন। প্রশাসনের দাবি, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টি জটিল। তাছাড়া আশ্রয় কেন্দ্র চালানোর মতো বরাদ্দ নেই, তাই এই সিদ্ধান্ত। চেষ্টা করতেছি, কিছু জায়গা খুঁজে আমরা পাচ্ছি, সেগুলো এখন আপাতত দখল দেওয়াটাই হলো আসল কাজ। পরবর্তীতে যদি আমরা পারি তাদেরকে একেবারেই ভূমিহীন হিসেবে দিয়ে দেওয়া, আর কি, যে তাদের ঘর বাড়ি নাই। পুনর্বাসনের ব্যবস্থা না হলে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের প্রায় ৮০০ মানুষের মাথা গোঁজার ঠাঁই জোগাড় করা কঠিন হবে বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আরেকটা বিরতির সময় হলো, ফিরে এসে আরো দেখবেন। ১৯৯৩ সালের আলোচিত মুম্বাই হামলার ঘটনায় তাহির মার্চেন্ট ও ফিরোজ খানের মৃত্যুদণ্ড, আবু সালেম সহ 2 জনের যাবজ্জীবন। বিরতির পর আবারও ফিরলাম নিউজ 24-এ। এবার দেশের বাইরের খবর।
1993 সালের আলোচিত মুম্বাই হামলার ঘটনায় অভিযুক্ত 5 আসামির মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, বাকি 2 জনকে যাবজ্জীবন এবং 1 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজকে আলোচিত এই মামলার রায় দেন ভারতের বিশেষ আদালত। 1993 সালের 12 মার্চ মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় প্রাণ যায় 257 জনের, আহত হন আরও 713 জন। দীর্ঘ 24 বছরের আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবারের রায়ে তাহির মার্চেন্ট এবং ফিরোজ খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আবু সালেম ও কারিমুল্লাহ খানকে দেওয়া হয় যাবজ্জীবন এবং রিয়াজ সিদ্দিকীকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে চলতি বছরের 16 জুন মুম্বাই বোমা হামলার দায়ে আবু সালেম সহ 6 জনকে দোষী সাব্যস্ত করেন বিশেষ আদালত। অবশ্য নতুন এই রায় ঘোষণার 2 সপ্তাহ আগে মারা গেছেন আরেক অভিযুক্ত মুস্তফা দোসা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানা 5 মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমার আঘাতে প্রাণ গেছে অন্তত 9 জনের। এই অঞ্চলের শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বলা হচ্ছে একে। বুধবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডার পর এটি আঘাত হানে সেন্ট বার্টস এবং সেন্ট মার্টিনে। ফরাসি ও ডাচদের নিয়ন্ত্রণাধীন সেন্ট মার্টিন দ্বীপের 95% ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বারবুডায় বিধ্বস্ত হয়েছে 90% বসতঘর। বিদ্যুৎ বঞ্চিত হয়ে পড়েছেন পুয়ের্তো রিকোর বেশিরভাগ বাসিন্দা, দেখা দিয়েছে বন্যা। ভার্জিন আইল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানতে পারে। দর্শক, এবার এক নজরে জানিয়ে দিচ্ছি বিশ্বের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ আরোপে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কিম জং উনের সম্পত্তি বাজেয়াপ্ত সহ তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে। সোমবার এ নিয়ে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা। সিরিয়ার পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল, এতে প্রাণ গেছে 2 সেনার। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির মাসিয়াফ এলাকার একটি রাসায়নিক অস্ত্র উৎপাদন কারখানা। ধর্ষণের দায়ে বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিং দোষী সাব্যস্ত হওয়ার জেরে ভারতের 3 রাজ্যে সহিংসতার পেছনে 5 কোটি রুপি খরচ করেছে ডেরা সাচ্চা সৌদা। দেশটির তদন্তকারী দলের অনুসন্ধানে উঠে এসেছে তথ্য। সহিংসতায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হয় ডেরা থেকে। নিজ বাড়িতে দুর্বৃত্তদের হাতে ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে গৌরীর বাড়ির সামনের সিসি ক্যামেরার ফুটেজ। হত্যাকাণ্ডের ঘটনায় বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। গৌরী হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন স্থানে। দর্শক, শেষ করব নিউজ 24। তার আগে সিলনটি শিরোনাম আরও একবার। চট্টগ্রাম বন্দরে তেজস্ক্রিয় পদার্থবাহী কন্টেইনার আটক, 2 সপ্তাহ ধরে নিরাপত্তা ঝুঁকিতে বন্দর ও আশপাশের এলাকা। নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে রোহিঙ্গাদের ফেরত নেবে না মিয়ানমার, জাতিসংঘে সংকট তুলে ধরবেন তুর্কি প্রেসিডেন্ট, জানালেন ফার্স্ট লেডি। রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায় নিহত 7 জনেরই মৃত্যু, বোমা বিস্ফোরণে সৃষ্ট আগুনে ব্যাপক বিধ্বংসী 40টি বোমা উদ্ধার। এবং সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। 4 দিনের শেষ চট্টগ্রাম টেস্ট, স্বাগতিকদের 7 উইকেটে হারালো অস্ট্রেলিয়া। এই ছিল নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।